এই যে জুলাই সনদ যেটি আসলে মূলত এনসিপির একটা বড় রকমের দাবির প্রেক্ষিতেই কিন্তু এটি শুরু হয়েছিল, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই, কিন্তু সেটি নিয়ে আপনারা স্বাক্ষরের জায়গা আপনারা গেলেন না এবং পরবর্তীকালে এর ভেতরের বিষয়ের চেয়ে আপনার বাস্তবায়নগত দিক থেকে আপনাদের মূল জায়গাটা ছিল এবং তারপরে যখন স্বাক্ষর হলো অন্যান্য দলরা করলো তখনও আপনারা যেটি গণমাধ্যমে আছে যে এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না এমন কথা আপনারা বলেছেন এবং স্বপন ভাই যেটি বলল যে উচ্চকক্ষের যে বিষয়টা সেটি যদি আসলে একটা এক্সটেনশন হয় নিম্নকক্ষের তাহলে আসলে জনগণের মতামতে সর্বস্তরের মানুষের সার্বিকভাবে সেটি তো আসলে হবে না, তাহলে সেটির আসলে আশাবাদের জায়গায় কতটুকু থাকলো, আসলে আমাদের স্পিরিট আকাঙ্ক্ষা জনগণের অভিপ্রায় কতটুকু থাকলো? আদেশ নিয়ে যেটি হয়েছে সেটা হচ্ছে আদেশের যে ল্যাঙ্গুয়েজটা আছে, গণভোটের যে প্রশ্নগুলো হবে দেখবেন ওই প্রশ্নগুলো নিয়ে আমাদের সন্দেহ আছে বা প্রশ্নগুলো নিয়ে আমাদের সংশয় আছে যদি বলি আমি। সেখানে শুধুমাত্র উচ্চকক্ষ বাদে বাকি যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সেগুলো কিন্তু উইথড্র করা হয়নি। আবার উচ্চকক্ষ পিয়ারে গঠিত হবে ঠিক আছে, কিন্তু সেই উচ্চকক্ষ সেখানে বলা হচ্ছে যে পরবর্তী যে সংস্কার সভা তার মেয়াদ হবে 180 দিন, তার পরবর্তী 30 দিন পর 30 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে, মানে 210 দিন পরে উচ্চকক্ষ গঠিত হবে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। তার মানে এই উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়েও কিন্তু একটা আপনার দীর্ঘসূত্রিতার ব্যাপার চলে আসতেছে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে এখন সামনের যে সংস্কার সভা তারা যে সংবিধানটা সংস্কার করবে, সংস্কার করার পর এটা কি একটা সংশোধনী আকারে যাবে, মানে সেটা কি আপনার অষ্টদশ সংশোধনী হবে কি? ঠিক আছে, এখন অষ্টদশ সংশোধনী যদি হয় তাহলে সেখানে একটা জিনিস বলা আছে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটা পাস হবে, তার মানে 151 জন এটা পাস করে ফেলবে। এখন সংশোধনী তো আবার বলা আছে যে 2/3 ছাড়া আপনি পাস করতে পারবেন না। তাহলে এই যে জটিলতাটা, এই জটিলতাটা আপনি কিভাবে মীমাংসা করবেন? আমরা কিন্তু স্পষ্ট করে বলেছিলাম এই কারণে যে যেহেতু এটা কিন্তু সংশোধনী হচ্ছে না, এটা তো সংস্কার হচ্ছে। আপনি তো সংস্কার সভা একটা নাম দিয়েছেন আলাদা করে, তার ডুয়েল রোল দিয়েছেন, তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছেন, তো এটাকে সংবিধান একটা নতুন সংশোধনী না করে এটা সংস্কার বা এরকম নাম দিয়ে কিছু একটা করে 2026 আকারে একটা বিল আকারে আনা যেত, সেদিকেও কিন্তু কোনো স্পষ্টতা নাই। তো এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো পরবর্তীতে এই আদেশটাকেই আসলে খুব একটা ভালনারেবল করে তুলবে এবং এই আদেশটার যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা আপনি যদি দেখেন এটা কিন্তু অনেকটা অধ্যাদেশের মতন হয়েছে। এটা নামে আদেশ হলো, এটা কার্যত একটা অধ্যাদেশ হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমরা আসলে এটার যে শক্তভাবে বাস্তবায়নের প্রক্রিয়ার কথা বারবার বলে আসছিলাম সেটা আমরা এখানে দেখতে পাইনি, এই কারণে আমাদের এই সংশয় বা সন্দেহটা রয়েছে। এখন মৌলিক সংস্কারের যে বিষয়গুলো সেগুলো নিয়ে তো জুলাই সনদ আমরা প্রথম থেকে দাবি করে আসছি, কিংবা সংস্কারের প্রশ্নে আমরাই লিডিং রোলে ছিলাম বা আমরা ভূমিকা রেখেছি, এটা যেমন অনস্বীকার্য। একই সাথে আমরা চাই যে এই সংস্কারটা একটা বাস্তবিকভাবে প্রয়োগ হোক। হ্যাঁ, এখন আমরা এতদিন আলোচনা করে এতগুলো রাজনৈতিক দল খুবই ফাইন কথা যে এটা আগে কখনো হয় না, ঐতিহাসিকভাবে পৃথিবীতে একটা বিরল ঘটনা, সবকিছু বুঝলাম, কিন্তু আপনি সব কাজ শেষ করার পর আপনি বাস্তবায়নে গিয়ে আপনি সেটাকে একটা এমন একটা লেজিগোবর অবস্থা করলেন যে সেটি খুব সহজেই পরবর্তীতে যে কেউ বাতিল করে দেওয়ার মতন একটা ঘটনার দিকে আপনি নিয়ে গেলেন, তখন তো এটা টেকসই হলো না। যে টেকসইয়ের কথা আমরা বারবার বলছি, এই যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেই সুযোগটা পেয়েছি সংস্কার করার, এই সুযোগ কিন্তু আমরা সামনে আবার কবে পাবো আমরা জানি না, বা সেই জায়গাটায় আপনি এমন একটা অবস্থানে রেখে দিলেন এটা সংশোধনী আকারে যদি আসে, তো এই যে আপনার টেকনিক্যাল যে বিষয়টা 151 বা 2/3, এটা তো কোর্টের কাছে গেলে কোর্ট তখন কি দেখবে, কি কোন ভিত্তিতে আপনার এটা আপনার ইয়া করবে, ঠিক না? তো সেই জায়গাটা আবার 151 জনের মাধ্যমে যদি আপনি এটা সহজেই পাশ করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার যে রাজনৈতিক দল ক্ষমতায় তার 2/3 সংখ্যাগরিষ্ঠ থাকবে না, সে কিন্তু সহজেই এটা আবার পাশ করে ফেলছে। তো সেই জায়গাটায় তো আমরা দেখছি পুরো আদেশটার ভিতরেই বেশ কিছু জায়গায় এরকম গোলমাল আছে, গন্ডগোল আছে। সেই জায়গাটা আমরা মনে করছি যে আমরা মৌলিক সংস্কারের যে এই যে গন্ডগোলের কথা আপনি বলছেন, মানে সবকিছুই কিন্তু খুব পরিষ্কার না, মানে সেটি আপনি সাধারণ মানুষের কাছে দিবেন, মানে আমার খুব সাধারণ প্রশ্ন আর কি, সাধারণের জায়গা, তাহলে তাদের কাছে পরিষ্কার হবে, মানে এটা যে হানা ভোটটা যে দিবে মানুষ আসলে, মানে এটা খুব পরিষ্কার ভাবে দিতে পারবে? আপনি বলছেন যে না হানা ভোটের ক্ষেত্রে তো আপনার ওই জায়গাটা একটা স্পষ্ট করা হয়েছে। আমরা যদি 4-এর 1, 2, 3, 4 যদি দেখি, 4-এর 4টা প্রশ্ন আছে, তাই তো আদেশের ভিতরে ওই 4টা প্রশ্ন তো আপনার খুবই স্পেসিফিক করে দেওয়া আছে, কিন্তু সেই 4টা প্রশ্নের ভিতরেও আমাদের আবার কিছু আপত্তির জায়গা আছে। হ্যাঁ, কিন্তু জনগণের কাছে কিন্তু যাওয়া হচ্ছে, দেখেন জনগণের কাছে প্রশ্নটা কি যাচ্ছে, একটা প্রশ্ন, কিন্তু জনগণের কাছে একটা প্রশ্ন যাবে যে আপনি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সমর্থন করেন কি না।
ঠিক আছে, মানে আদেশটা কিন্তু গণভোটে যাচ্ছে, জুলাই সনদও গণভোটে যাচ্ছে না, সেই জায়গাটা আমাদের কিছু আপত্তি আছে। এখন জনগণের কথা যেটা বললেন, আমরা মনে করি যে জনগণ অতটুকু বোঝে যে সংস্কার কি হচ্ছে না হচ্ছে, উচ্চকক্ষ পিআরে হওয়া দরকার নাকি না দরকার, এটা জনগণ যেমন বোঝে, একই সাথে জনগণ এটাও বোঝে, জনগণ বোঝে উচ্চকক্ষে পিয়ার হওয়া দরকার কি, জনগণ বোঝে যে না নিম্নকক্ষে যে এককভাবে মানে আপনার সংখ্যাগরিষ্ঠতা ভোট না পেয়ে যে সংবিধান সংশোধন করে ফেলছে পিয়ারের জায়গাটা, না আমি পিআরের কথা বলছি না, এই জায়গাটা জনগণ বোঝে যে গঠিত হবে, মানে ওইটি স্বপন ভাই কিন্তু বলছে, সেটিরও কি সুনির্দিষ্ট দেখেন পিআর নিয়ে যে পরিমাণ আলোচনা, রিপ্রেজেন্টেশনটা কারা করবে, না আমি বলি মানে উচ্চকক্ষের রিপ্রেজেন্টেশনটা উচ্চকক্ষ দলগুলো তালিকা দেবে, এটা এবার হবে না কিন্তু পরের বার কিন্তু তাদের তালিকা আগে প্রকাশ করতে হবে নির্বাচনের আগে। তারা যখন 300 আসনে প্রার্থী দিবে নিম্নকক্ষে, একই সাথে তারা কিন্তু 100 আসনের তার প্রার্থী দিতে হবে তাকে, ঠিক আছে, তার প্রার্থী তালিকা আগেই প্রকাশ করতে হবে, সেখান থেকে সে মানে উচ্চকক্ষে পাঠাবে, এটা কিন্তু ওই আদেশেও লেখা আছে। এটা পরবর্তী নির্বাচন, যেহেতু এই নির্বাচন রাজনৈতিক দলগুলো দিবে তাদের পছন্দ মতো, তাতে পছন্দ মতো কি এখন দেখেন আপনি জনগণের জায়গাটা কি হবে, আপনি আচ্ছা এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে কারা আসছে আর রাজনৈতিক দলগুলো দিচ্ছে। এখন তো রাজনৈতিক দলগুলো 100 জনের প্রার্থী তালিকা আগেই দিল, এখন আমি কিন্তু একজন জনগণ হিসেবে দেখতে পাচ্ছি যে তার বউ, তার কি বলে ব্যবসায়ী বা তার ফ্যামিলির লোকজন তাদেরকে তালিকাতে রাখছে, নাকি আসলেই সে শ্রমিক, কৃষক কিংবা সেখানে বুদ্ধিজীবী তাদের ওই তালিকায় রাখছে, সেটা তো জনগণ তালিকাটা তো আগে দেখতে পাবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় যে প্রশ্ন, সেখানে কিন্তু এই উচ্চকক্ষ গঠন নিয়ে কিন্তু একটা কথা বলা ছিল যে 33% একটা কিন্তু বিধান ছিল ওখানে, হ্যাঁ, যদিও সেটা নিয়ে আসলে আলোচনা হয় নাই পরবর্তীতে, সেখানে কিন্তু যে শ্রমিক, পেশাজীবী, কর্মজীবী, কৃষক বা নারী, এদের নিয়ে 33% দিতে হবে, ছিল না তো আসলে, এটা নিয়ে প্রস্তাবনা ছিল কিন্তু আলোচনাটা রাজনৈতিক দলগুলো করে নাই, সংস্কার প্রস্তাব যখন দেওয়া হয়েছিল তখন ছিল ঐক্যমত, রাজনৈতিক দলগুলো আর সেটা আনে নাই। তো সেই জায়গাটায় আমরা মনে করি যে অবশ্যই উচ্চকক্ষে এই বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষের একটা আপনার ওখানে প্রতিনিধিত্ব থাকা উচিত। সেই ক্ষেত্রে আমি মনে করবো যে এখানে রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির কথা যদি আমরা বলি, আপনি অবশ্যই খবরে দেখেছেন যে আমাদের এখানে কিন্তু সেই গণ অভ্যুত্থানের যে রিক্সা চালক, উনিও কিন্তু নমিনেশন ফর্ম নিচ্ছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে এখানে সব শ্রেণী পেশার মানুষকে এখানে একীভূত করার, আমরা আশা করবো যে রাজনৈতিক দলগুলো এখানে নিয়ে আসবে। দেখেন আমরা একটা সিস্টেম বা একটা পরিবর্তন শুরু করছি, এটা হয়তো এখনই খুবই যে ফুল প্রুফ হবে এমন না, এটা সময়ের মধ্যে দিয়ে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাবে এবং একটা সময় আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো, কিন্তু শুরুটা করতে হবে।